বছরের প্রথম সপ্তাহেই রাজধানী বাজারে বাড়তি সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 12 টাকা পর্যন্ত। মিনিকেট 78 থেকে 80 টাকা, আর নাজিরশাইল বিক্রি হচ্ছে 80 থেকে 86 টাকা কেজিতে। এর কারণ হিসেবে ধানের বাড়তি দামকে দায়ী করছে বিক্রেতারা। তবে আলু, পেঁয়াজ ও ডিমের দামে ফিরেছে কিছুটা স্বস্তি। মাঠ থেকে ঘরে উঠেছে আমদানিও ভালো, তারপরও রাজধানীর বাজারে নেই স্বস্তি। সব ধরনের চালের দামই বাড়তি, কেজিতে বেড়েছে 12 টাকা পর্যন্ত। 2 সপ্তাহ আগে যে মিনিকেট চাল ছিল 68 থেকে 75 টাকা, শুক্রবার তা বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকা। 70 থেকে 78 টাকার নাজিরশাইলের জন্য এখন গুনতে হচ্ছে 80 থেকে 86 টাকা। আমরা আগে কিনছি 55 টাকা করে 28, এখন 62 টাকা করে 28 কেনা লাগে। তা তো আমরা এখানেই কিনি, আর আমরা যদি আমাদের আশেপাশে যদি কিনতে যাই তাহলে 70 টাকা। 1000 টাকা 2000 টাকা নিয়ে আসলো, আপনি একদিনে বাজার করে শেষ করতে পারেন না, টাকা শেষ হয়ে যায়। তাদের দিকে আসলে সরকার একটু নজর দেওয়া উচিত যেন সিন্ডিকেট না থাকে। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের দাবি, ধানের দাম বাড়াতেই চালের দামও বাড়াচ্ছে মিলাররা। কেজি প্রতি আমরা 8 টাকা 10 টাকা বাড়ছে, কিন্তু এভাবে বাড়ার কারণ একমাত্র হলো যারা মিল চালের মালিক, যারা বড় বড় কোম্পানি, তারা দায়ী। তবে কিছুটা স্বস্তি ফিরেছে ডিম ও মুরগির বাজারে। ফার্মের ডিম বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকা ডজনে। ব্রয়লার মুরগির দাম প্রায় গত সপ্তাহের মতোই, প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে 200 থেকে 210 টাকা। এদিকে সরবরাহ বাড়ায় শীতের বেশিরভাগ সবজির কেজি 60 টাকার নিচে। পেঁয়াজ ও আলুর দামও আসছে সাধারণের নাগালের মধ্যে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে আলু, পেঁয়াজের দাম কমে আসায় স্বস্তি ফিরেছে কাঁচাবাজারে। তবে সরবরাহ বাড়ায় অনেক সবজির দাম পড়ে গেছে। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। সবজি চাষ করে গুনতে হচ্ছে লোকসান। শীতে এবার সবজির ফলন ভালো, বাজারে সরবরাহও বেশি, তাই কমে এসেছে দাম। বগুড়ার বাজারগুলোতে ফুলকপির কেজি বিক্রি হচ্ছে 10 টাকা, মূলা 60 টাকা, আর শিমের কেজি মিলছে 20 থেকে 30 টাকার মধ্যেই। বেগুনের কেজিতে গুনতে হচ্ছে 40 টাকা। 15 টাকায় পাওয়া যাচ্ছে বাঁধাকপি। শীতকালীন যে সবজিগুলো এখন মোটামুটি আমাদের কেনার নাগালের মধ্যে চলে আসছে। সবজি পর্যাপ্ত পরিমাণ আমদানি হওয়ার কারণে সবজির দাম মোটামুটি সবই কমে গেছে আর কি। রাজশাহীর বাজারে অন্যান্য সবজির সঙ্গে কমেছে আলুর দাম। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 40 টাকায়, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 টাকা কেজিতে। সবজির বাজার মোটামুটি স্বস্তি আছে, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে বাজার অতিরিক্ত সস্তা। পাবনায় পাইকারি ও খুচরা বাজারে মূলা ও ফুলকপির ব্যাপক দরপতন হয়েছে। পাইকারিতে প্রতি কেজি মূলা 1 টাকা এবং ফুলকপি 3 থেকে 5 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে লোকসানের মুখে কৃষক। একই পরিস্থিতি নরসিংদীতেও। সারের পয়সা হয় না, সেচের দাম নেই, জমির দাম নেই, কোনো রকমের কোনো পড়তা হচ্ছে না। পোষাবে, সার বেশির দাম বেশি, দামে কম, সব দিকেই কম। কিনতে গেলে বেশি, বেচতে গেলে কম। মানিকগঞ্জে সবজির দাম কমে এলেও বাজার ভেদে দামে কিছুটা পার্থক্য দেখা গেছে। এছাড়া ডিম ও মাংসের দাম স্থিতিশীল থাকলেও বাড়তি মাছের দাম। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানীতে 13.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় এই তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস। এছাড়া ঘন কুয়াশা ও শীতের তীব্রতা থাকছে আরও অন্তত 4 দিন। কুয়াশার কারণেই দিনের তাপমাত্রা কমেছে স্বাভাবিকের চেয়ে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দিনেও সূর্যের দেখা না মেলায় দিনের তাপমাত্রা কমে যাওয়াতেই ঠান্ডায় কাঁপছে রাজধানী। ভোরে বৃষ্টির মতোই পড়েছে ঝিরিঝিরি কুয়াশা, বইছে হিমেল হাওয়া। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। কুয়াশার ভাবটা আগামী 7 তারিখ 6-7 তারিখ পর্যন্ত থাকবে। শীতের এখন যে দিনের বেলা যে আমরা তীব্র শীত অনুভব করছি, সেক্ষেত্রে কুয়াশাটা কেটে গেলে আমরা সূর্যের আলো পাবো। সেক্ষেত্রে দিনের বেলা যে তীব্র শীত, এই শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে, তবে শীত কিন্তু থাকবে। গত 3 দিন যাবৎ ঢাকাতে মোটামুটি অনেক ভালো শীত পড়েছে। এখানটা হাঁটতেছি, মনে হচ্ছে আকাশ থেকে ছোট ছোট ঘুড়িগোনা হচ্ছে। শীতের তীব্রতা অনেকটাই বেড়ে গেছে। 3-4 দিন যাবৎ শীতের তীব্রতা আপনার ঢাকাতে অনেক বেশি, যে কারণে একটু সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরাঞ্চলে। পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.3 ডিগ্রি। চলতি শীত মৌসুমে এটি সর্বনিম্ন। প্রচণ্ড ঠান্ডায় জনজীবনে বেড়েছে দুর্ভোগ। দিনে শীত কিছুটা কম থাকলেও সন্ধ্যা হলেই বাড়ছে শীতের দাপট। কুয়াশা আর হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরাঞ্চল। পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
শুক্রবার সকাল 9টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.3 ডিগ্রি। এই সকাল সকাল কাজে কামে বাইরে হওয়া যায় না, এই যে ঠান্ডায় হাত পা কাঁপতেছে। থেকে সকালে বের হয়েছি, এখন থেকে ঠান্ডার জন্য কোনো মানুষ রাস্তাঘাটে নাই। পৌষের কনকনে শীতে স্থবির ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোরের জনজীবন। সূর্যের দেখা মিললেও থাকছে না রোদের তাপ, ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। কনকনে এই শীতের সবচেয়ে কষ্টে আছেন শিশু বৃদ্ধ। কনকনে শীত, বুঝতে পারছেন, আমরা প্রয়োজন চাইরা বাইরে যেতে পারতেছি না। আমরা রিক্সা চালাতে পারছি না, কুয়াশা, ভাড়া ভিতাও কম, লোকজনও কম। শৈত্যপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন। চলতি বছর রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা 9.7 ডিগ্রি সেলসিয়াস। শীতের দাপটে গ্রাম অঞ্চলে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হচ্ছেন অনেকেই। জানুয়ারি মাসে ওভারঅল যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা ক্লাইমেটোলজি অনুযায়ী, আর সেই পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশ কম, অর্থাৎ স্বাভাবিক যে বৃষ্টিপাত হওয়ার কথা তার থেকে কম হওয়ার সম্ভাবনা আছে এ মাসে। তবে আপাতত আগামী এক সপ্তাহে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। লক্ষ্মীপুরে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। চাঁদপুরে গুড়ি গুড়ি বৃষ্টি ভোগান্তি বাড়িয়েছে আরো। ঘন কুয়াশায় ভোরে লঞ্চ চলাচল ব্যাহত হয়। আপনার যাত্রী কম হইতে আছে, এরপরে যা সকাল 6টার লঞ্চ যায় নাই। কুয়াশা আর ঠান্ডায় সময় মতো মাঠে কাজ করতে পারছেন না চাষিরা। ব্যাহত হচ্ছে চলতি মৌসুমের ইরিবোরো চাষাবাদ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগেই যেমনটি জানিয়েছিলাম, বছরের প্রথম সপ্তাহে রাজধানী বাজারে বাড়তি সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 12 টাকা পর্যন্ত। মিনিকেট 78 থেকে 80 টাকা আর নাজির শাইল বিক্রি হচ্ছে 80 থেকে 86 টাকা কেজিতে। এর কারণ হিসেবে ধানের বাড়তি দামকে দায়ী করছেন বিক্রেতারা। এ নিয়ে আলোচনা করতে রাজধানী বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। জনাব আনোয়ার ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাইব যে আমরা প্রতিবেদনে যেমনটি দেখেছিলাম যে এই প্রথম সপ্তাহেই আসলে রাজধানীর বাজারে সব ধরনের চালের দামই বাড়তি। তো এই সংকটের আসলে কারণ কি? উৎপাদন এবং চাহিদার মধ্যে কোনো ফারাক আছে কিনা, কি মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। আসলে ফারাকটা উৎপাদন এবং চাহিদার মধ্যে নয়, ফারাকটা হলো যে কস্ট অফ প্রোডাকশনটা দিন দিন বেড়ে যাচ্ছে। এই মৌসুমে ধরেন আমন মৌসুমে যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা ছিল, প্রোডাক্টিভিটি বৈরী আবহাওয়ার কারণে আমাদের কিছুটা ক্ষতি হয়েছে। এটা হলো নাম্বার 1 ইস্যু। নাম্বার 2 ইস্যু হলো যে কস্ট অফ প্রোডাকশনটা, কস্ট অফ লেবারটা অনেক বেড়ে গেছে, ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে গেছে, যেই কারণে চালের দামও বাড়বে। আপনি যদি ইনফ্লেশন সরকার যেটা বলছে 12%, সেটাও যদি আমি হিসাব করি তাহলে তো আপনার 12% বাড়ার কথা। সুতরাং সব জিনিসের দাম বাড়ছে, চালের দাম কেন বাড়বে না? কারণ কৃষক তো ধানটা বিক্রি করতে হবে। কৃষক কি তার ন্যায্য দাম পেয়েছে? তাও কিন্তু কৃষক যখন ধান বিক্রি করেছে, সরকার পর্যাপ্ত ধান সংগ্রহ করতে পারেনি, ব্যর্থ হয়েছে। সেই কারণে কিন্তু কৃষকরা ওই সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ধানটা চলে গেছে মিলারদের কাছে বা ব্যবসায়ীদের কাছে, ওনারা আস্তে আস্তে চালটা বিক্রি করছেন চাল করে ধান থেকে। সেখানে মুনাফাটা ব্যবসায়ীরা করছেন, কৃষকরা কিন্তু মুনাফা করতে পারেনি। জি, তাহলে সার্বিক বাজার ব্যবস্থাপনায় কি কোনো ধরনের গলদ চোখে পড়ছে? গলদরা ঠিক না, এটা বিশ্বব্যাপী একই সমস্যা। কৃষকরা উৎপাদিত পণ্যের দাম পায় না, এটা শুধু বাংলাদেশ নয়। কিন্তু যেখানে আমরা বারবার বলেছিলাম যে সরকার যে ব্যর্থ একটা যে প্রকিউরমেন্ট পলিসি গত কয়েক বছর যাবত আমরা দেখতেছি, 20-25 বছর প্রত্যেক বছরই ফেল করে, আবার একই জিনিস রিপিট করে। আমরা বারবার বলেছিলাম এর থেকে বেরিয়ে আসার জন্য নতুন ভাবে কিছু করা যায় কিনা, যাতে সেই হারভেস্টকালীন 1 মাস ধানের দাম বেশি থাকতে পারে। সরকার তখন বেশি দামে ধান কিনলো, সস্তায় চাল বিক্রি করলো। এখন ওপেন মার্কেট অপারেশন আরো বাড়াতে হবে, চালের দাম বাড়ছে, কারণ গরিব নিম্ন আয়ের মানুষের জন্য চালের দাম কম রাখা দরকার। সেই জন্য সরকারের ওপেন মার্কেট অপারেশনটা বাড়াতে হবে এবং সরকার ধান বেশি করে সংগ্রহ করতে পারে। এটা হলো একটা বিষয়। 2 নম্বর হলো যে মার্কেটে বারবার যে সমস্যাটা আসছে যে আপনার ট্রান্সপোর্টেশন কস্টটা টু হাই। ধান যেখান থেকে, চাল যেখান থেকে আসবে ঢাকাতে বা বড় বড় পাইকারি বাজারে, সেখানে আসছে না। এবং আরেকটা জিনিস আমরা বারবার বলেছিলাম, সেটার কিন্তু খুব একটা পরিবর্তন এখনো আমরা দেখছি না। শুধু হাত বদল হয়েছে চাঁদাবাজিটা। চাঁদাবাজিটা প্রতি ঘাটে ঘাটে চাঁদা দিতে হবে কেন? কৃষি পণ্য পরিবহনে এই জায়গায় একটা ব্যবস্থাপনা খুব দ্রুত করা দরকার। আর মার্কেটিং এর সিস্টেমে যেটা হলো যে কৃষক থেকে বাজারে আসার মধ্যে মাঝখানে যে ব্যারিয়ার গুলা, সেখানে যতটুকু কমানো যায়, বিশেষ করে প্রতি হাটে যদি চাঁদা দিতে হয়, ট্রাকে যদি চাঁদা দিতে হয়, আবার ঢাকার বাজারে এসে চাঁদা দিতে হয়, বা বড় বাজারে চাঁদা দিতে হয়, খুচরা বাজারে চাঁদা দিতে হয়, তাহলে তো কষ্ট আস্তে আস্তে বাড়তে থাকবে। সুতরাং এই জায়গায় একটা সুশাসন, সুব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। জি, যেমনটি আপনি বলছিলেন, কিন্তু বিক্রেতারা কিন্তু বলছে যে কৃষকদের কাছ থেকে বাড়তি দামে ধান কেনা হচ্ছে বলেই চালের দাম বাড়তি। এই বিষয়ে আপনার মন্তব্য কি? হ্যাঁ, এটা তো অবশ্যই। আমি তো সেটা প্রথমেই বললাম যে তার কৃষকের উৎপাদন বেড়েছে,
তাকে প্রফিট করতে হলে ধানটাকে বেশি দামে বিক্রি করতে হবে, এবং সেই ক্ষেত্রে চালের দাম কিছুটা বাড়বে সহনীয় মাত্রায়। সেটা আমরা মনে করি যে চালের এখন যে দাম আছে, যদি আমি উৎপাদন ব্যয়ের সাথে কম্পেয়ার করি তাহলে খুব একটা বেশি নয়, কারণ আন্তর্জাতিক বাজারের সাথে মিলালে দেখবেন যে আমরা যে সরকার চাল আমদানির চেষ্টা করেছিল কিন্তু কেউ কোনো ব্যবসায়ী চাল আমদানি করেনি, কারণ আন্তর্জাতিক বাজারে যে দাম সেই দামে আমদানি করলে ঢাকা বাজার থেকে আরো কম হয় না, বরং বেশি হয়, সেই ক্ষেত্রে আমদানি করতে পারে নাই। সুতরাং আমরা যদি আন্তর্জাতিকভাবে চিন্তা করি যে কস্ট অফ প্রোডাকশনের সাথে মিলালে দাম বেশি নয়, কিন্তু আমার সমস্যাটা অন্য জায়গায়। আমার দেশে যেহেতু নিম্ন আয়ের মানুষ বেশি এবং স্বল্প আয়ের মানুষ যারা, তাদের জন্য একটা সোশ্যাল সেফটি নেটওয়ার্কটা, এই কার্যক্রমটা বাড়াতে হবে। চালের দাম কমিয়ে আপনি উৎপাদনটাকে ব্যাহত করে মানুষ কনজিউমারকে রক্ষা করবেন, এটা আমি মনে করি না ঠিক হবে। রাদার উৎপাদনটাকে উৎসাহিত করেন, কৃষক যাতে একটা বেটার প্রাইস পায়, কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য আপনি সস্তায় চাল বিক্রির ব্যবস্থা, ওপেন মার্কেট অপারেশন বা আদার্স ফুড সেফটি নেটওয়ার্কের যে কার্যক্রমগুলো, এগুলোকে আরো বাড়াতে হবে। জি, জনাব আনোয়ার ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবার জানাবো শীত পরিস্থিতির খবর। শীত পরিস্থিতির খবর জানাতে পঞ্চগড় এবং নাটোর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, আমরা তো জানি যে আজকে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস। সেখানকার সার্বিক আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? হাসপাতালগুলোর পরিস্থিতি কেমন? ফসলের কোনো ক্ষতি হচ্ছে কিনা জানাবেন বিস্তারিত। জি, শীতের জেলা পঞ্চগড়ে আমরা আসলে অতীত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই শীত মৌসুমের অধিকাংশ দিনের কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে রেকর্ড হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। মাঝে 2-1 দিন বাইরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এছাড়া কিন্তু বেশিরভাগ দিনেই কিন্তু পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আজকেও সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু গতকালকে ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। আমরা আসলে দেখছি যে এই আবহাওয়া অর্থাৎ 8 থেকে 10-এর মধ্যে সর্বনিম্ন আবহাওয়া থাকলে বলা হচ্ছে যে এটি মৃদু শৈত্যপ্রবাহ। মৃদু শৈত্যপ্রবাহ আসলে আমরা দেখছি যে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় গোটা এলাকা ঢেকেছিল এবং সকালের পর অর্থাৎ 8টা-9টা নাগাদ কিন্তু আমরা ঝলমলে রোদ দেখতে পেয়েছি। এখনও রোদ আছে। দিনের বেলা আসলে দুর্ভোগটা কম, কিন্তু বিকেল থেকে কিন্তু আবার সেই শৈত্যপ্রবাহ শুরু হয়ে যায়। ঘন কুয়াশার সাথে উত্তরের হিমশীতল বাতাসে মানুষের হাড় কাঁপানোর শীত কিন্তু অনুভূত হয়। আপনি যেটি বলছিলেন যে রোগবালের কথা, আসলে প্রতি বছর শীতের সময় কিন্তু শীতজনিত নানান রোগে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং পঞ্চগড় জেলার যে 5 উপজেলা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, আমরা খবর নিয়েছি প্রত্যেক দিন অসংখ্য সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া, বিশেষ করে শিশু এবং বয়স্করা কিন্তু এই শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে। আর ফসলের বিষয়ে আপনি বলছেন, আমি পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছি। তাদের বক্তব্য হলো আসলে যে প্রতিদিন যেহেতু রোদ থাকছে, রাতে কুয়াশা এবং ঠান্ডা হলেও এই রোদের কারণে কিন্তু ফসলের তেমন তারা ক্ষতির আশঙ্কা করছেন না। যদি দিনের বেলা রোদ না থাকে এবং কুয়াশা দিন এবং রাতে কুয়াশা থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে বড় বীজতলার একটা ক্ষতির আশঙ্কা থাকে। পঞ্চগড়ে আসলে এই শীতের জন্য সবচেয়ে বড় যেটি দুর্ভোগ সেটি হলো খেটে খাওয়া মানুষ। পঞ্চগড়ে 20,000-এর মতো কিন্তু পাথর শ্রমিক রয়েছে, বালু শ্রমিক রয়েছে। এরা আসলে নদীতে হাঁটু জলে নেমে কিন্তু সকালবেলাই কিন্তু তারা নদীতে নামে পাথর আর বালু সংগ্রহ করে, তারা এটি তাদের জীবিকা। এছাড়া রয়েছে অসংখ্য চা শ্রমিক রয়েছে, তারাও কিন্তু সকাল সকাল কাজে যোগ দেয়। মোট কথা বলা যায় এই শীতের সময় আসলে খেটে খাওয়া মানুষ, কৃষি শ্রমিক, রিক্সা ভ্যান চালক, যারা দিনমজুর শ্রেণীর মানুষ, তাদের কিন্তু দুর্ভোগ, সীমাহীন দুর্ভোগ থাকে। আমরা সীমাহীন দুর্ভোগ দেখছি। বাইরে কিন্তু যারা রিক্সা ভ্যান চালক, ইজি বাইক চালক, অটো চালক, তারা কিন্তু বলছে যে অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে কিন্তু তাদের আয় কমে গেছে। তার কারণ হলো এই শীতের কারণে কিন্তু মানুষজন খুব প্রয়োজন ছাড়া রিক্সায় উঠছেন না। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাই নাটোরে, সেখানে আছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, নাটোরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং সেখানে ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষদেরকে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে কিনা? প্রথমে একটা বিষয় নিয়ে রাখি যে আসলে নাটোরের যে তাপমাত্রাটা নির্ধারণ করা হয়, নাটোরের কোনো আবহাওয়া অফিস না থাকার কারণে আমাদের কিন্তু আসলে পাবনার ঈশ্বরদী থেকে এই তাপমাত্রা সংগ্রহ করা হয়। যে
সেক্ষেত্রে আসলে আজকে সকাল ৬টায় যেটা আমরা ঈশ্বরদী আবহাওয়া অফিস থেকে জানতে পেরেছিলাম, সেখানে কিন্তু বলা হয়েছিল যে 12.5 ডিগ্রি তাপমাত্রা নাটোরের উপর দিয়ে আজকে বইবে। তবে একটা বিষয় যে আজকে কিন্তু আসলে গত রাতের থেকে যে পরিমাণে হিমেল হাওয়াটা বইছিল, সেই হিমেল হাওয়াটা আসলে তাপমাত্রার সাথে কিন্তু আসলে সামঞ্জস্য না। আমরা যেটা দেখেছি যে আজকেও কিন্তু বেলা আসলে ১২টার দিক থেকে যে সূর্যের দেখা মিলছে, সেই সূর্যের আসলে তাপমাত্রাটাও কিন্তু তেমন ভাবে মানে মানব দেহে পড়ছে না। আসলে তাপমাত্রাটা অনেকটা কম। কারণ সেই সকাল থেকে কিন্তু হিমেল হাওয়া এবং অল্প কিছু কুয়াশা থাকার কারণে কিন্তু আসলে এই কুয়াশা এবং এই হিমেল হাওয়া তাপমাত্রা মিলিয়ে কিন্তু আসলে মানুষের জনজীবন অনেকটাই আসলে অস্বস্তিকর অবস্থায় পড়ে গেছে। বিশেষ করে আসলে নাটোরের যে ছিন্নমূল এবং অসহায় খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, তারা কিন্তু আসলে পড়েছে সবচেয়ে বড় বিপাকে। আসলে বিশেষ করে আমরা যেটা দেখেছি যে স্টেশন এলাকায়, বাস স্ট্যান্ড এলাকায় যারা ছিন্নমূল মানুষেরা বসবাস করে, তাদের কিন্তু আসলে শীত নিবারণের জন্য যে শীত বস্ত্র প্রয়োজন, সেই শীত বস্ত্রগুলো তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে তারা আসলে অসহায় পড়েছে, শীতের কাছে আসলে কাবু হয়ে পড়ছে। এই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু আসলে আজকেও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু আসলে বলছে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ত্রাণ বিতরণের কোনো সিদ্ধান্ত তাদের কাছে আসেনি, এবং ২-১টি স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু আসলে জেলা প্রশাসকের কাছে কিছু ত্রাণের কম্বল কিন্তু আসলে তারা পৌঁছে দিয়েছে আসলে শীত বস্ত্র হিসেবে এগুলো ছিন্নমূল মানুষদের কাছে বিতরণের জন্য। সব মিলিয়ে আসলে নাটোরে এখন যে পরিস্থিতি চলছে, আসলে গত কয়েকদিন ধরে হিমেল হাওয়ার কারণে নাটোরের মানুষ কিন্তু আরো সবচেয়ে চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। আর এর বাইরে আসলে নাটোরে যে খেটে খাওয়া মানুষ, বিশেষ করে দিনমজুর বা রিক্সা বা অটো রিক্সা চালকরা, তারা কিন্তু এসে সকালবেলা যখন রিক্সা নিয়ে বাড়াচ্ছে, তাদের সড়কে মানে শহরে মানুষের চলাচল কম থাকায়, উপস্থিতি কম থাকায় আসলে তারাও কিন্তু আসলে সেইভাবে ভাড়া মারতে পারছে না, বিধায় তারাও কিন্তু আসলে অর্থ কষ্টে রয়েছে। আর এই গ্রামাঞ্চলের মানুষ যারা রয়েছে, সকালবেলা যারা কাজে বের হবে, অনেকে কিন্তু আসলে কাজে করতে পারছে না। তারা আসলে শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছে। পঞ্চগড় এবং নাটোর থেকে শীত পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। শীতের সঙ্গে পাল্লা দিয়ে কাঁপুনি বাড়ছে ছিন্নমূল শ্রমজীবীর। সেই কষ্ট লাঘবে সরকার ছাড়াও প্রায় প্রতি রাতেই শীতবস্ত্র ও কম্বল দিচ্ছেন নানা ব্যক্তি সংগঠন। তারপরও রাজধানীর সড়কে ঘুমানো কারো গায়েই দেখা মেলেনি সেই কম্বলের। এতেই প্রশ্ন উঠেছে, সেসব তবে যাচ্ছে কোথায়? মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রায় ডুবে আছে রাজধানী। কনকনে ঠান্ডার সাথে বইছে হিমেল হাওয়া। এরই মধ্যে গভীর রাতে সড়কের পাশে বস্তা মুড়ে শীতে কাঁপছে ছিন্নমূল মানুষ। প্রথম দেখায় তাদের গৃহহীন মনে হলেও বাস্তবতা ভিন্ন। তাদের অনেকেই কম্বল নিতে ঘর ছেড়ে রাত কাটান ফুটপাতে। ঢাকার আশপাশের জেলা থেকেও আসেন অনেকে। কম্বলের দেখা পেলেই ব্যস্ত সড়কে ঝুঁকি নিয়ে নেন গাড়ির পিছু। এভাবে এক একজনের হাতে আসে ২০ থেকে ৩০টি পর্যন্ত। পরে সেসব বিক্রি করেই চলে সংসার। গতবারে বেশি ছিল, কেউ ৩০টা পাইছে, কেউ ৪০টা পাইছে। এইবার তো আমি ৩টা পাইছি। এইভাবে রাস্তাঘাটে নিতে হয়। বাসা কোথায়? বাসা হইলো কুনিপাড়া। এই নারায়ণগঞ্জের। কেন আসছেন? এই কম্বলের লেগেছে। কেউ কেউ আবার এই কম্বল বেচে জোগাড় করে মাদকের টাকা। যারা পায় এরা সাথে সাথে বেচে ফেলে। বেচে তোমার মতন ইস্কেলাররা কিনে নিয়ে যায়, তোমার মতন সাহেবেরা কিনে নিয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এদের ভিড়েই বঞ্চিত প্রকৃত ছিন্নমূলেরা। বিত্তশালীর সহায়তা না মেলায় ঢাকার ফুটপাতে এভাবেই কাটে তাদের কনকনে ঠান্ডার রাত। কম্বল তো পাই না, আমরা তো কম্বল দেয় না কাকা। এই যে আগুন টাগুন পোকায় রাতটা কাটাই। আমি একটা প্রতিবন্ধী, আমার একটা কম্বল দিয়ে নান্ধারা। কমলাপুর, রমনা, কাকরাইল ও হাইকোর্ট এলাকায় ছিন্নমূলদের দেখা মেলে সবচেয়ে বেশি, কারণ শীতের কম্বল রাতে বেশি পাওয়া যায় এসব এলাকায়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্রীনগর ও হাসারায় আলাদা সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং আহত হয়েছে অন্তত ১৬ জন। এ নিয়ে গত ২ সপ্তাহে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ১৫টি সড়ক দুর্ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছেন। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ভোরে এক্সপ্রেসওয়ের হাসারায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে মারা যান ২ জন। গতরাতে নিমতলী এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় বাস। কাভার্ড ভ্যানটি জব্দ হলেও পালিয়ে যান চালক। এর আগে গত শুক্রবার এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী টোল প্লাজায় বাস চাপায় নারী ও শিশুসহ ২ পরিবারের ৬ জন নিহত ও গুরুতর আহত হয়েছিলেন ৪ জন। এ নিয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা এবং মরদেহ ৪ জনকে ৪টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা?
এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা নথিভুক্ত হয়নি। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। স্বজনরা তাদের স্বজনদের মরদেহ বুঝে নিয়েছেন এবং লাশ হস্তান্তর প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। আমরা হাইওয়ে থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তার সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন, এটি যেহেতু 6 ঘন্টার ব্যবধানে এই দুর্ঘটনাটি ঘটেছে, তাদের পক্ষে এই পুরো বিষয়টাকে আইনের কাঠামো দ্বারা নিয়ন্ত্রণ করে আসাটা অসম্ভব হয়ে পড়ছে। কারণ তারা যখন 11:15টার দিকে দুর্ঘটনাটি ঘটে, সেই দুর্ঘটনাটির সমস্ত প্রক্রিয়াটি শেষ করে আহতদেরকে যখন হাসপাতালে নেওয়া শেষ করেছে, ঠিক তখনই কিন্তু সকালের দিকে আরও একটি দুর্ঘটনা, যার কারণে তাদেরকে কিন্তু বেগ পেতে হয়েছে। হাইওয়ে পুলিশ যেটি বলছে, 34 জনের একটি টিম দিয়ে তার পক্ষে 55 এই যে সুপার এক্সপ্রেসওয়ে তার 55 কিলোমিটার কিন্তু গতি, এর মধ্যে 30 কিলোমিটার তার দায়িত্বে পড়েছেন। 2টি গাড়ি দ্বারা তার কিন্তু এই গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। দেখুন, ঘন কুয়াশার কারণে এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনার ফলশ্রুতিতে কিন্তু প্রকৃতিগুলো একরকম, পেছন থেকে ধাক্কা দিচ্ছে যাত্রীবাহী বাস, যার কারণে এই বড় দুর্ঘটনা ঘটছে এবং নিহতদের সংখ্যা, আহতদের সংখ্যা কিন্তু ক্রমাগত বেড়ে যাচ্ছে। আর এই ঘটনাগুলো কিন্তু এক এক দিন কিন্তু ঘটছে এরকম নয়, এই ঘটনাগুলো দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই বৃদ্ধি পাওয়ার ফলশ্রুতিতে সামগ্রিকভাবে সমন্বয় করবার জন্য এক্সপ্রেসওয়ের নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, হাইওয়ের ব্যবস্থাপনা, এই সমস্ত কিছুর জন্য পুলিশের সঙ্গে যে সমন্বয় করে ব্যবস্থাটি করার কথা, সেটি কিন্তু একেবারে আমাদের চোখে পড়ছে না। কেননা স্বাভাবিকভাবে এই সুপার এক্সপ্রেসওয়েটিতে আমরা কিন্তু দেখেছি দিনের বেলাতে কিন্তু গাড়ির গতি কিন্তু একেবারে নিয়ন্ত্রণই থাকে। যেই আইনে বলা হয়েছে যে স্বাভাবিক গতিগুলোর কথা 60-80, সেই গতিগুলো কিন্তু দিনের বেলায় নিয়ন্ত্রণ করা হচ্ছে না। আর ঘন কুয়াশার ক্ষেত্রে কিন্তু আমরা যেটি দেখছি যে এই যে রাস্তাটিতে ব্যবহার করছেন, যে ঘন কুয়াশার ফলশ্রুতিতে আরো বেশি কিন্তু দৃষ্টি সীমানা তাদের সংকীর্ণ হয়ে আসে, যার কারণে কিন্তু চালকদের এই গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। জানতে চাই যে 4 জন মারা গেছেন, তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে কিনা এবং তাদের পেশা কি ছিল? এর মধ্যে একজন ছিল প্রথম দুর্ঘটনাটি 11:15 বাজে যেটি ঘটেছে, এর মধ্যে গাড়ি চালকের হেল্পার যিনি ছিলেন সে নিহত হয়েছেন, পাশাপাশি একজন যাত্রী নিহত হয়েছেন। তার পরবর্তীতে ভোর রাতে যখন একটি দুর্ঘটনা ঘটে, সেখান থেকে 2 জনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হয়ে গেছে এবং আরেকজনের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত কার্যক্রমটি প্রক্রিয়াধীন রয়েছে। সড়ক দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিতু রায়। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ওয়াসিমের নামেই হলো চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম। শুরু হলো টোল আদায়ও। সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এখন থেকে নির্দিষ্ট হারে টোল দিয়ে এটি ব্যবহার করতে পারবে 10 ধরনের যানবাহন, তবে ভারী ট্রাক ও মোটরসাইকেল চলবে না। আনুষ্ঠানিক উদ্বোধনের পর টোল আদায় শুরু চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। আগে শহর থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সহ নানা গন্তব্যে পৌঁছতে সময় লাগত 1.5 ঘন্টা, এখন সেখানে লাগবে মাত্র 20 মিনিট। আর এতে খুশি নগরবাসী। আমরা উন্নয়নের পথে আরেক ধাপ এগুলাম, এটা নিশ্চয়ই সাধারণ মানুষের উপকারে লাগবে এবং অভিনন্দন জানাচ্ছি। অনেক উপকার হয়েছে আপনার। আমরা আগে লাগতো 1.5 ঘন্টা 2 ঘন্টা, এখন তো আপনার আধা ঘন্টা লাগে না আপনার। আরও আগেই এই উড়াল সড়ক খুলে দেওয়ার কথা থাকলেও নানা কারণে তা হয়নি। অবশেষে এটি উদ্বোধন করে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানালেন, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে হবে নানা প্রতিষ্ঠানের নাম। সে ধারাবাহিকতায় এর নাম হচ্ছে শহীদ ওয়াসিম আকরামের নামে। যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। এই উড়াল সড়ক ব্যবহারে অটোরিকশা 30, প্রাইভেট কার 80, জিপ ও মাইক্রোবাস 100, পিকআপ ভ্যান 150, মিনিবাস ও ট্রাক 200 এবং বাসকে গুনতে হবে 280 টাকা। এছাড়া 6 চাকার ট্রাক 300 টাকা ও কাভার্ড ভ্যানের টোল নির্ধারণ করা হয়েছে 450 টাকা। চট্টগ্রামের জনগণ এবং সারা দেশের জনগণ এবং যারা চট্টগ্রামে আসবে, আমি আশা করি সবাই সঠিকভাবে টোল আদায় করে আমরা আমাদের দায়িত্ব পালন করব, যেন আমরা দেশকে আরও উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। চট্টগ্রাম নগরীর লালখাত বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াত নির্বিঘ্ন করতে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেয় সিডিএ। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
চট্টগ্রাম। কন্টেইনার ও খোলা পণ্য হ্যান্ডেলিংয়ে 2024 সালে নতুন রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। তবে একই সময়ে বন্দরে জাহাজের উপস্থিতি কমেছে প্রায় 6.5%। সম্মিলিত উদ্যোগে সক্ষমতা বলছে কর্তৃপক্ষ। আর ব্যবহারকারীরা বলছেন আন্তর্জাতিক প্রতিযোগিতা মোকাবেলায় আরও আধুনিক করতে হবে বন্দরকে। বিশ্বব্যাপী মন্দার প্রভাব, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও রাজনৈতিক অস্থিরতায় উত্তাল ছিল গেল বছরটি। এর মধ্যেও কন্টেইনার হ্যান্ডলিংয়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে দেশের প্রধান সমুদ্র বন্দর। 2024 সালে চট্টগ্রাম বন্দরে মোট কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে 32,75,000 এককের কিছু বেশি, যা আগের বছরের তুলনায় প্রায় 2,24,000 একক বেশি। কন্টেইনারের পাশাপাশি আশার আলো জাগিয়েছে খোলা পণ্য হ্যান্ডলিংয়ের কার্যক্রম। এক বছরে বেড়েছে প্রায় 37.5 লাখ মেট্রিক টন। কঠিন পরিস্থিতিতেও সমন্বিত উদ্যোগের ফল মিলেছে জানান বন্দর চেয়ারম্যান। জাহাজের আমরা কিছু ম্যানেজমেন্ট করেছি যাতে আমরা 100% পার্ট ইউজ করতে পারি এবং 100% কার্গো হ্যান্ডলিং করতে পারি। আমরা কাস্টমস, দেন এনবিআর, পোর্ট এবং রেলওয়ে আমরা কিন্তু সম্মিলিতভাবে কাজ করেছি। কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের সংখ্যা বাড়লেও বন্দরে জাহাজ আসার পরিমাণ কমেছে। তবে আমদানি রপ্তানি দিয়ে সক্ষমতা যাচাইয়ের প্রক্রিয়া সঠিক নয় বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। সক্ষমতা বাড়াতে চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করার তাগিদ তাদের। চট্টগ্রাম বন্দর অনেক বেশি আগে থেকে স্মার্ট বন্দর হিসেবে কাজ করছে। সামনে যে আমাদের রোজা যে একটি বড় উৎসব, সেই রোজাকে কেন্দ্র করে কিন্তু এখন নতুন করে যে এলসিগুলো আপনার ওপেন করা হচ্ছে, সেই এলসিকে টার্গেট করে কিন্তু আমাদের বাংলাদেশে একটা বড় ভলিউম, আমার ধারণা যে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে কিন্তু আসা শুরু হবে। যদি সকল ধরনের আমদানি পণ্য ডিপোগুলো থেকে ডেলিভারির অনুমতি দেওয়া হয়, তাহলে ডিপো সেক্টরে কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট আসবে। 2024 সালে প্রায় 5,055 কোটি টাকা রাজস্ব আয় করেছে চট্টগ্রাম বন্দর। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ভারসাম্য রেখেই পরাশক্তি দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। সাবেক কূটনীতিকেরা বলছেন, পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন চীন সফর দেশের অর্থনীতি ও কূটনীতিতে বিশেষ ভূমিকা রাখতে পারে। এছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনা হতে পারে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে 20 জানুয়ারি 3 দিনের সফরে বেইজিংয়ে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পররাষ্ট্র উপদেষ্টাকে এই প্রথম দ্বিপক্ষীয় সফরে আমন্ত্রণ জানালো কোনো দেশ। নানা ইস্যুতে যখন ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে, তখন চীনের এমন কূটনৈতিক তৎপরতা ঘিরে চলছে নানামুখী আলোচনা। এক্ষেত্রে ঢাকাকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। যারা পাওয়ারফুল নেইবার আছেন স্পেশালি, অবশ্যই তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন রয়েছে, বাট নট অ্যাট দ্য কস্ট অফ আওয়ার ওন ইন্টারেস্ট। আমরা আমাদের নিজেদের ইন্টারেস্টকে জলাঞ্জলি দিয়ে ওনাদের সাথে সুসম্পর্ক রাখবো, এটা আসলে ঠিক না। এখানে আপনার ব্যালেন্স করার একটা বিষয় রয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রায় বরাবরই পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আসছে চীন। এরই ধারাবাহিকতায় অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ বিনিয়োগ করে আসছে দেশটি। এছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানে মধ্যস্থতার দায়িত্বে রয়েছে বেইজিং। তাই অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তার স্বার্থেই বেইজিংকে পাশে রাখতে চায় ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টার এবারের চীন সফরে এ বিষয়ে আলোচনার সম্ভাবনা দেখছেন সাবেক কূটনীতিকেরা। বর্তমান আর্থিক সংকট নিরসনের জন্য আমাদেরকে খানিকটা সহায়তা করতে পারে, যেটা আগের সরকার প্রধানের সফরের সময়তেও আলোচনা হয়েছিল। আমার যতটুকু মনে পড়ে যে চীন আমাদের $5 বিলিয়ন বাজেট সাপোর্ট আমাদেরকে দিতে পারে, অথবা আমাদের যে রফতানি, তাদের কাছ থেকে যে আমরা আমদানি করি, সেটাকে সমর্থন করার জন্য একটা ফান্ড তারা করতে পারে। অন্তর্বর্তী সরকারের পক্ষে চীনকে এখনই বড় ধরনের কোনো প্রতিশ্রুতি দেওয়া কঠিন বলেও মনে করেন বিশেষজ্ঞরা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কারো কাছে বিক্রি করবে না জামায়াতে ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, কারো সঙ্গে শত্রুতা যেমন করা হবে না, কারো চোখেরাঙ্গুনিও বরদাস্ত করা হবে না। সুযোগ পেলে সমমর্যাদার ভিত্তিতে সবার সঙ্গে বৈদেশিক সম্পর্ক রক্ষা করবে জামায়াতে ইসলামী। যুব সমাজকে দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করতে কাজ করার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, সেই দায়িত্ব পালনে জামায়াতের কর্মীরা কাজ করছেন।
আমরা যুবকদের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। এই দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা আজকে আপনাদের পাশে দাঁড়িয়ে প্রস্তুত। আমাদের লক্ষ লক্ষ কর্মী আজকে আওয়াজ তুলে বলছে জীবন দেব, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে আর দেব না। সিলেট, কুমিল্লা সহ দেশের বেশ কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5। উৎপত্তিস্থল মিয়ানমারে। আবহাওয়া অফিস জানিয়েছে সকাল 10:32 দিকে অনুভূত এই ভূমিকম্প স্থায়ী হয় 40 সেকেন্ডের মতো। ছুটির দিন হঠাৎ করে এই ভূকম্প নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরবাসীর মধ্যে। এ সময় আবাসিক ভবন ও ব্যবসার প্রতিষ্ঠান থেকে বের হয়ে আসেন অনেকেই, তবে এখনও এতে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পেশাভিত্তিক জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণের দাবিতে আলোচনা সভা করেছে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। সকালে রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে এই আলোচনায় অংশ নেন 25টি ক্যাডারের প্রায় 7,000 কর্মকর্তা। সভায় উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল, সব ক্যাডারের সমতা, ক্যাডার যার মন্ত্রণালয়তার এসব দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন বক্তারা। উপসচিব পদে প্রশাসন ক্যাডারের 50% কোটা রেখে অন্যান্য 25 ক্যাডারের জন্য বাকি 50% পরীক্ষার ভিত্তিতে নিয়োগকে অগ্রহণযোগ্য ও সিভিল সার্ভিস গঠনের অন্তরায় বলে মত দেন তারা। সভায় তারা 3টি মূল সমস্যা তুলে ধরেন: মন্ত্রণালয়ে অনভিজ্ঞ ও অপেশাদার কর্মকর্তার পদায়ন, নিয়ম না মেনে উপসচিব ও তার উপরের পদে কোটা প্রয়োগ এবং আন্তঃ ক্যাডার বৈষম্য। এসব সমস্যার সমাধান করে জনবান্ধব সেবামূলক রাষ্ট্রকাঠামো তৈরির উপর জোর দাবি জানান পরিষদের নেতারা। এই কোটার জন্য যে আন্দোলন হয়েছে, আমরা কোনো কোটা দেশে দেখতে চাই না। আমাদের একটাই কথা, আমরা ডিএস থেকে উপরে যতগুলো আছে আমরা একটা নিরপেক্ষ অথবা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আমরা পরীক্ষার মাধ্যমে সমস্ত পদোন্নতিগুলো নিশ্চিত করতে চাই। আমরা সিভিল সার্ভিসের বৈষম্য নিরসন করে বাংলাদেশের বৈষম্য নিরসন করতে চাই। উচিত ছিল সেই বৈষম্য নিরসন করা, তা না করে আমার কাছে মনে হয়েছে যেন বৈষম্য আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। 3 দিনের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ চাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এ দাবিতে মধ্যরাতে ক্যাম্পাসে হয়েছে বিক্ষোভ মিছিল। এ সময় ছাত্রদলের বিরুদ্ধে ডাকসু নির্বাচনের বিরোধিতার অভিযোগ আনেন তারা। তবে একে অপপ্রচার বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। শিক্ষার্থী বিক্ষোভে মধ্যরাতে হঠাৎ উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দ্রুত ডাকসু নির্বাচনে রোডম্যাপ ঘোষণার পাশাপাশি সিন্ডিকেট বৈঠকে ছাত্রদলের ডাকসু নির্বাচনের বিরোধিতার প্রতিবাদও জানিয়েছে তারা। রাত 12টার দিকে জিয়া হল এলাকা থেকে শুরু হয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয় বিক্ষুব্ধদের মিছিল। উপাচার্যের বাসভবনের সামনে হয়েছে সংক্ষিপ্ত সমাবেশ। ছাত্রলীগের মতো দানবের কবর রচিত হয়েছে। যদি ছাত্রদল শিক্ষার্থীদের বিরুদ্ধে যায়, এই ক্যাম্পাসে ছাত্রদলেরও কবর রচিত হবে। অতি দ্রুত সময়ের মধ্যে ভাইস চ্যান্সেলর স্যারকে মেরুদণ্ড সোজা রেখে তাকে রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং তার সময়সীমা 72 ঘন্টা মাত্র। তবে এই ঘটনার শুরু বৃহস্পতিবার বিকেলে। সিনেট ভবনে তখন বসে সিন্ডিকেট বৈঠক। এতে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের অংশ নেওয়ার খবরে সেখানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরাও। উপাচার্য পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে সেই বৈঠকেই ডাকসু নির্বাচনের রোডম্যাপ চায় শিক্ষার্থীরা। তবে ছাত্রদল এ সময় বিরোধিতা করে বলে অভিযোগ ওঠে, কিন্তু এসব অভিযোগ অস্বীকার করেছে তারা। ডাকসু তো আমি এবং আমরা অবশ্যই চাই, এটা আমাদের অধিকার, কিন্তু হচ্ছে গিয়ে ডাকসু করার জন্য বর্তমান যেই লেভেল প্লেইং ফিল্ডটা দরকার সেটা কিন্তু নেই। একটা বিশেষ গোষ্ঠী মব কালচারের মাধ্যমে সেটাকে রূপ দিল যে ছাত্রদল ডাকসু চায় না এবং ভিসি মহোদয়কে আমরা হেনস্থা করেছি। তো আমি একটু দায়ভার নিয়ে বলতে পারি যে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যদি ভিসি মহোদয় এমন কিছু বলতে পারে যে ওনাকে আমরা হেনস্থা করেছি, তাহলে সেটার যেই শাস্তি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সেটা আমি মাথা পেতে নিব। ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদল ও শিক্ষার্থীদের এই অবস্থান সামনে আরও বড় বিরোধ তৈরি করবে কিনা এখন সেই শঙ্কায় সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উন্নত সেবার দাবি আর দুর্ব্যবহারের প্রতিবাদে বিএসএমএমইউ পরিচালকের কক্ষে তালা ঝুলিয়েছেন ছাত্র জনতার আন্দোলনে আহতরা।
পরিচালকের পদত্যাগ দাবি করেছেন তারা। বৃহস্পতিবার প্রথমে শাহবাগে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা, পরে হাসপাতালে ফিরে যান। তাদের অভিযোগ, নিম্নমানের খাবারের অভিযোগ জানাতে গিয়ে খারাপ আচরণের শিকার হতে হয়েছে। বৃহস্পতিবার রাতে বিএসএমএমইউ ভবনে এভাবেই বিক্ষোভ করেন ছাত্র জনতার আন্দোলনে আহতরা। এ সময় প্রতিদিন তাদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এতে সেবা নিতে এসে উল্টো ভোগান্তিতে পড়ার দাবি করেন বিক্ষোভকারীরা। আমাদের যেখানে খাবারের সমস্যা, প্রতিদিন ভাই আমাদেরকে খাবার দেয়, সকালবেলা এক নাস্তা প্রতিদিন, আল্লাহ 30 দিন, দুপুরবেলা ভাই এক টুকরা মাছ, একটু ভাত দেয়, ভাগ করে ভাত দেয়। এসব অভিযোগ নিয়ে হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করার চেষ্টা করেন চিকিৎসাধীনরা, তবে এ সময় দুর্ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তারা। আমরা ওনার কাছে কোনো একটা ওষুধের কাগজ নিয়ে আসলে উনি বলতো যে এটা এরকম হবে না ওরকম হবে, বলে আমাদের সাথে বাজি বিহেভ করতো। পরে পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা, তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এক মাঝে ওরা আমাদের সাথে গন্ডগোল লাগায় দেওয়ার কালীনই আমার পেটের ভিতরে এমন লাথি মারছে। আমাদের একটা কর্মসূচি আছে, তার পদত্যাগ। আমাদের এই পদত্যাগের প্রথম কর্মসূচি হিসাবে তার রুমে তালা মেরেছি। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেন আন্দোলনে আহতরা। সে সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের আশ্বাসে সড়ক ছাড়েন তারা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংকোচনমূলক মুদ্রানীতি আর অর্থনীতিতে ধীরগতির জেরে বেসরকারি খাতে ব্যাংক ঋণে নিম্নমুখী প্রবণতা অব্যাহত। নভেম্বরে এ হার আরও কমে দাঁড়িয়েছে 7.66%, যা 42 মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে 2021 সালে করোনার সময় মে মাসে তা নেমেছিল 7.55%। এতে কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি মোকাবেলায় বাজারে অর্থ প্রবাহ কমিয়ে রাখার যে নীতি ঠিক করেছে, ঋণ প্রবাহের এই প্রবৃদ্ধি তারও নিচে নেমে গেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য। আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন নতুন নীতিমালা, শ্রমিক অসন্তোষ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসায়ীদের নানা মামলায় আসামি করা সহ মূল্যস্ফীতি এবং বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি সহ নানা কারণে বিনিয়োগে রয়েছে নিম্নমুখী প্রবণতা। পাকপাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন। প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হলো পাখি মেলা। পাখি সংরক্ষণে সচেতনতা বাড়াতেই প্রতি বছরের মতো এই আয়োজন। তবে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে বিধিনিষেধ থাকায় এবার দর্শনার্থী ছিল কম। সংরক্ষণে আইন আছে, তবে পরিযায়ী পাখি সংরক্ষণে কম সচেতনতা। তা বাড়াতেই এবারও মেলার আয়োজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার সকালে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। মেলায় ছিল আলোকচিত্র প্রদর্শনী, শিশু কিশোরদের ছবি আঁকা, কুইজ প্রতিযোগিতা থেকে শুরু করে পাখি চেনানোর উদ্যোগ। স্টলে স্টলে পাখি নিয়ে নানা প্রসঙ্গ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর ছাড়াও ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা বিভিন্ন পরিযায়ী পাখি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেছি এবং বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট আছে। প্রথমে ভেবেছিলাম এখানে হয়তো আসল পাখি থাকবে, কিন্তু না, এখানে কৃত্রিম পাখি ছিল। কৃত্রিম পাখি দেখেও আমি অনেক কিছু ধারণা পেয়েছি পাখি সম্পর্কে। খুব ভালো লাগছে। এখনকার ইয়াং জেনারেশন যেভাবে চিন্তা করছে, এটা আসলে আমাদের দেশের জন্য খুব ভালো। আমার আহ্বান থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো দেশে সকল বিশ্ববিদ্যালয়ে এরকম কর্মসূচিতে আরো এগিয়ে আসা। আয়োজকরা বলছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা ও এদের সংরক্ষণে গণ সচেতনতা বাড়াতেই 24তম এই মেলার আয়োজন। পাখি সংরক্ষণে আসলে আমাকে সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা যে যার অবস্থান থেকে যদি সচেতন ভূমিকা পালন করি, তাহলে পাখিও ভালো থাকবে, মানুষ হিসেবে আমরাও ভালো থাকবো। 2001 সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ ও ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারের উদ্যোগে হচ্ছে এই পাখি মেলা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।